কাশীনাথ দ্রুত হাঁটছিলেন, মনে মনে ভাবছিলেন আজ ডিসেম্বর মাসের 18 তারিখ, বোধহয় পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসের প্রথম দিকে কোনো কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয়। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। চিঠিপত্র, ছোটখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয়। সময় মতো পৌঁছানোর জন্য আজকাল অনেকেই ডাকের বদলে কুরিয়ারের সাহায্য নেয়। একটু পয়সা বেশি লাগে, কিন্তু দরকারি চিঠি, কাগজ, জিনিস দ্রুত ও নিশ্চিত পৌঁছয়। কাশীনাথ আজ যে দিকটায় এসেছেন, এই দিকটা তিনি খুব ভালো চেনেন না। এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে, কিন্তু কাশীনাথের সেই সহকর্মী অনুপস্থিত থাকায় তার ওপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটা চিঠি যেন তিনি আজকের মধ্যেই পৌঁছে দেন, খুব জরুরি। দমদমের পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা। আগে তো লোকজন কিছুই ছিল না, এখন অবশ্য এদিক ওদিক 2-4 ঘর মানুষ, কিছু নতুন বসতি দেখা যায়। পুরনো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি, কোথাও কোথাও মাছের ভেড়ি, গদি ঘর আর 2-1টা কুঁড়ে ঘর। আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক, টেলিফোন সবই এসেছে। মধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ কয়েকটা উঁচু ফ্ল্যাট বাড়ি কিংবা আলো ঝলমল কারখানা কেমন বেমানান দেখায়। এইসব ভাবতে ভাবতে কাশীনাথ পিচের রাস্তা পেরিয়ে ভাঙা ইটের রাস্তায় বেশ কিছু দূর চলে এসেছেন। তার গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানায় এরকমই লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা। এই রকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকেই কাশীনাথের মনটা কেমন খুঁত খুঁত করছিল। তার উপরে ইতিমধ্যেই আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বরফের মতো ঠান্ডা শীতের বৃষ্টি তোড়ে ধেয়ে এলো। একটা মোটা খদ্দরের পুরনো চাদর আছে কাশীনাথের, সেটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারদিকে তাকাতে লাগলেন। চারদিকে এবড়ো খেবড়ো মাঠ, বাড়িঘর বিশেষ দেখা যায় না। মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে, বোধহয় ভবিষ্যতে হাউজিং হবে। মাইল খানেক আগে রাস্তার মোড়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে দাঁড়িয়ে এক ভাঁড় চা খেতে খেতে তিনি খবর নিয়ে শুনেছিলেন এটাই কবরখানা রোড। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছেই কোথাও হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো 5-7টা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি। কাশী আশা করছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে, তার মধ্যে কোথাও 13 নম্বর থাকবে। তার কারণ বিদ্যুতের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন দূরে নতুন গাছের সারি, মানে সেখানে বোধহয় ভেড়ির বাঁধ আছে এবং এই রাস্তা সেখানে শেষ। সুতরাং 13 নম্বর বাড়িটা হয়তো দূরে নয়। মাছের আঁশটে গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে মাছের ভেড়ি পর্যন্ত পৌঁছতে পারলে অন্তত মাথা গোঁজার একটা ঠাঁই হবে। কিন্তু ঝড় বৃষ্টির জোর বেগে এসেছে। এদিকে পায়ের নিচে এঁটেল মাটি, তাড়াতাড়ি হাঁটা যায় না। রাস্তায় দূরে দূরে 2-1টা আলো জ্বলতে দেখা যাচ্ছিল। বোধহয় লোডশেডিং হয়েছে কিংবা বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। চারদিক নিঝুম অন্ধকার। কাশীনাথ নিজেকে কেমন অসহায়, বিপর্যস্ত বোধ করতে লাগলেন। গভীর ঠান্ডা শরীরের অন্তঃস্থলে প্রবেশ করছে। তাড়াতাড়ি হাঁটতে গেলে পা পিছলে যাচ্ছে। অন্তত একটা ছাতা থাকলে কিছুটা উপায় ছিল, কিন্তু এই হাওয়ায় ছাতা সামলানো দায় ছিল। সে যা হোক,
এই সময়ে একটা প্রচন্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখে পড়ল ডান দিকে রাস্তার অদূরে একটি পুরনো ভাঙা বাড়ি। অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে। বোধহয় কাঁচের জানলা আছে। সেই জানলা দিয়ে অতি ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন। পুরনো একটা কোঠা বাড়ি, সামনে পুরনো আমলের মতো চওড়া বারান্দা। বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন। সামনেই একটা ঘর, তাতে কোনো লোকজন আছে বলে মনে হচ্ছে না, তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে। তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন। এই সময় আরেকবার প্রচন্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে 13। নিজের ভাগ্যকে এতক্ষণ দুষছিলেন কাশীনাথ। এবার মনে হলো ভাগ্যটা তত খারাপ নয়। বাড়িটা এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি। দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছে। ঘরের ভেতর কতগুলো ভাঙা তক্তাপোষ, চেয়ার, টেবিল, কয়েকটা পুরনো আলমারি ভর্তি বই। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হলো। লোকটাকে দেখে কেমন খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে। যেমন যেমন পুতুল নাচে পুতুলকে নাচায়। মরা মাছের মতো চোখ। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো। কিন্তু বাইরেও তো ভীষণ দুর্যোগ। চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতে আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করল, কার চিঠি? খামের ঠিকানা আরেকবার দেখে নিয়ে কাশীনাথ বললেন, চাঁদুবাবুর চিঠি। আগন্তুক বলল, চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন। কাশীনাথ বললেন, আপনি চিঠিটা রেখে দিন না। আগন্তুক বলল, চিঠিটা আমি রাখতে পারি, কিন্তু আপনার কি হবে? কাশীনাথ চিন্তিত হলেন, বললেন, আমার আবার কি হবে? আগন্তুক বলল, দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো। একটু পরে রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে। তাকে ফিসফিস করে প্রথম ব্যক্তি কি সব যেন বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হলো বাড়ির ভেতরের দিক থেকে। সেও এদের সঙ্গে নিচু গলায় সলা পরামর্শ করে বলল, আপনাকে চাঁদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলেই একই রকম সলা পরামর্শ করে, তারপর বলে যায় এক কথা,
জাদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে, জাদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে, জাদু বাবুর জন্য অপেক্ষা করতেই হবে। যতবারই একজন ঢোকে কাশীনাথ ভাবেন এই বুঝি চাঁদুবাবু, কিন্তু তা নয়। এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে, দূরে কাছে দু একটা ইলেকট্রিক আলো জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। তবে এ বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই। তা না থাক, যথেষ্ট হয়েছে। কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুবই ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন, আপনাদের ওই চাঁদুবাবুর জন্য আমি আমি আর অপেক্ষা করতে পারবো না। এই রইল চাঁদুবাবু চিঠি। সামনের একটা ভাঙা টেবিলের উপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন, এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপ ছপ করে হেঁটে কে যেন আসছে। ঘরের সবাই প্রায় সমস্বরে চেঁচিয়ে উঠল, যাচ্ছেন কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদু বাবু এসে গেছে। যাচ্ছেন কোথায়? পায়ের কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদু বাবু এসে গেছে। পাওয়া যাচ্ছে। ওই তো কোথায় মশাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদু বাবু এসে গেছে। ঠিক তখনই লণ্ঠনটা যেদিকে জ্বলছে সেই দেয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটাসোটা মানুষের আবক্ষ ছবি। ছবির নিচে লেখা, চাঁদুবাবু, জন্ম 7ই বৈশাখ 1350, মৃত্যু 1 পৌষ 1406। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হলো, সর্বনাশ, আজকেই তো 1 পৌষ। তার মানে 3 বছর হলো চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বারান্দা এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ। সে ছোটার বিরাম নেই। আমি চাঁদুবাবু। যত জোরেই ছুটুন, পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ। চাঁদুবাবু ঠিক পেছনে আসছেন। রাত কটা বাজে তার ঠিক নেই। অনেকক্ষণ ধরেই একটানা বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, যদিও সে ভালো করে জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাবে না। এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়। বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে না মনে হয়। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়া ডোমটা এক চিপ গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় আরেক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না।
বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 2 টাকা ফি আদায় করা। একটা পাল ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলা দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না, যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয়। আর তখন যদি বাসু হালদারকে না পায়, বাসু হালদার একটা বিড়ি ধরালো, চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই। কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। যদি মুখিয়াটাও থাকতো এ সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলহরি হরি বলি হাঁক দিচ্ছে। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন? আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের! এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি। চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচা টরচা করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদার ঘর থেকে বেরুবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজে টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওরা কেউ এলো না। আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে। আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে, তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, ডোম টোম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুঁচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেওয়ারিশ কারবার নাকি? লোকটি এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, রেজিস্ট্রি করে দিন। ক টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে 2খানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলল। কেউই তার চেনা নয়। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘাটবাবু। এক বৃষ্টির রাতে ঘাটবাবু বাসু হালদার যখন একা শ্মশানে বসে, একদল লোক একটি মড়া নিয়ে শ্মশানে ঢুকল। বাসু হালদার ডাক্তারের সার্টিফিকেট দেখতে চাইলেন। লোকগুলো সার্টিফিকেট দেখাতে অস্বীকার করল। বাসু হালদার দেখল লোকগুলো তার সম্পূর্ণ অচেনা। তারপর
বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। তবু বাসু হালদার জিজ্ঞেস করল, কি হয়েছিল? কলেরা। হঠাৎ, মাত্র কয়েক ঘন্টার মধ্যে? লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজ শুরু করে ফেলি। বাসু হালদার বলল, ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও, আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব। বাসু হালদার এবার গম্ভীর ভাবে বলল, কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি? একজন বলল, সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি 20 টাকা রাখুন না। টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আরেকজন পকেটে হাত দিয়ে বলল, ও এই তো, সার্টিফিকেট আমার কাছেই রয়ে আছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। জলে ভিজে গেছে, কি করবো বলুন? তা বললে তো চলবে না। রুগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে। বললাম তো কলেরায়। আপনার মুখের কথাই তো হবে না, ডাক্তারে লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুঁজে দিয়ে বলল, কেন আর ঝামেলা করবেন? আরে খাতায় যা হোক একটা কিছু লিখে দিন না। বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বলল, ওসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সে এই ঘাটের বড় বাবু। তার একটা মাত্র পেট, সে টাকা পয়সার পরোয়া করে না। তাকে ঘুষ দিতে আসা? বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত। বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখেই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার বুঝি ওরা তাকেও কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো। গিয়ে দেখল আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। সে দুটো যেন কাঁকড়া বিছে। ছুঁতেও ভয় করল বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহটির ওপর কম্বলটা টেনে দিল আবার। এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে ঘোড়া পায়ে সে কত দূরই বা দৌড়ে যাবে? পালাবেই বা কোথায়?
তাছাড়া পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 1/2 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সেখানে কোন রিক্সাওয়ালা বসে থাকবে? কি যে করা যায় এখন? ভয় ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুঁকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে তবে সে একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু কোনোদিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আরেকবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের হদিশ কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার চুপ চুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে। ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে লাগলো। ফর্সা সরল মুখখানা। এরকম কোন সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি, তাহলে তার গালে এরকম হাত দিলে সে কি রেগে চেঁচিয়ে উঠত না? সত্যি যদি তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক, তবু বেঁচে উঠুক। এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করলো? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, আরে অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই হাসলো বাসু হালদার। এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী
যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না, যার ঠোঁটে ঠোঁট স্পর্শ করালেও কোনো প্রতিবাদ করে না। এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে। তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুর বেলা। সে অনবরত চিৎকার করছিল, রতন নাগ, ওই সোনাবাড়ির রতন নাগ, ওই খুনি, ওকে ধরো, ওকে ধরো।